হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করতে যাচ্ছি পরিবেশ রসায়ন অধ্যায়ের 16তম লেকচারে। আমাদের টপিক হচ্ছে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড নিয়ে। এই লেকচারে মূলত আমরা জানবো আমাদের কোনো একটি নমুনা পানি কতটুকু দূষিত আছে বা কতটুকু বিশুদ্ধ আছে, অথবা কোনো একটি নমুনা পানি পানযোগ্য হবে কিনা তার জন্য আমাদের কিছু মানদণ্ড আছে। তো আমরা এক এক করে সেই মানদণ্ডগুলো সম্পর্কে জানবো। শুরুতে বলে রাখি, আমাদের এই সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে 6টি। প্রথমটি হচ্ছে পানির ক্ষরতা, তারপর হচ্ছে আমাদের পানির পিএইচ এর মান, এরপর হচ্ছে ডিও মানে হচ্ছে ডিজলভড অক্সিজেন, এটি বাংলা হচ্ছে দ্রবীভূত অক্সিজেন। এরপর হচ্ছে বিওডি আছে, সিওডি, এবং সর্বশেষ হচ্ছে আমাদের টিডিএস। তো এই 6টি মানদণ্ডের উপর ভিত্তি করে আমরা একটা নমুনা পানি দূষিত বা হচ্ছে বিশুদ্ধতা বা হচ্ছে পানযোগ্য হবে কিনা সেটা আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম যেটা জানবো সেটা হচ্ছে পানির ক্ষরতা নিয়ে। তো যখন আমরা পানির ক্ষরতা বলবো, পানির ক্ষরতাটা কখন সৃষ্টি হয় সেটা আগে আমরা একটু জানবো। দেখো, তোমাদেরকে বলছে যে পানিতে দ্বি ধনাত্মক ক্যাটায়ন। দ্বি ধনাত্মক ক্যাটায়ন বলতে আমরা বুঝি, ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ, আর দ্বি ধনাত্মক বলতে বোঝাবে যে ক্যাটায়নের চার্জ হচ্ছে 2। ধরো হচ্ছে আমরা যদি এখানে নেই একটা সোডিয়াম আয়ন, এটি একটি ক্যাটায়ন, কিন্তু এটার চার্জ হচ্ছে 1টা, তাহলে এটাও কিন্তু দ্বি ধনাত্মক ক্যাটায়ন না। দ্বি ধনাত্মক ক্যাটায়ন যদি আমরা একটা লক্ষ্য করি, যে আমরা এখানে লিখলাম ক্যালসিয়াম 2+, তাহলে ক্যালসিয়াম এখানে ধনাত্মক চার্জ, তার মানে এটা হচ্ছে একটা ক্যাটায়ন। যেহেতু তার চার্জ হচ্ছে 2, তাহলে এই ক্যাটায়নটাকে আমরা বলবো দ্বি ধনাত্মক ক্যাটায়ন। তাহলে পানিতে দ্বি ধনাত্মক ক্যাটায়ন যেমন হতে পারে ক্যালসিয়াম আয়ন বা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, এই আয়নগুলোর সালফেট, ক্লোরাইড বা হচ্ছে বাইকার্বনেট লবণ যখন দ্রবীভূত থাকবে, তখন ওই পানিকে মূলত বলা হচ্ছে ক্ষর পানি। এবং এই যে পানির যে ধর্ম, মানে পানির যে ক্ষর হওয়ার যে ধর্ম, সেই ধর্মকে বলা হচ্ছে পানির ক্ষরতা। আচ্ছা, আমরা আবার একটু বলি যে কোনো আমাদের একটি পানিতে দ্বি ধনাত্মক ক্যাটায়ন, দ্বি ধনাত্মক ক্যাটায়ন বলতে আমরা বোঝাচ্ছি যে ক্যাটায়নের চার্জ হচ্ছে 2। এরকম কোন একটা দ্বি ধনাত্মক ক্যাটায়নের 3 ধরনের লবণ, সেটা হতে পারে সালফেট, ক্লোরাইড অথবা বাইকার্বনেট লবণ, যখন একটা পানিতে দ্রবীভূত থাকবে তখন সেই পানিটা মূলত ক্ষর হয়। এবং এই যে পানি যে ক্ষর হচ্ছে, ওই ধর্মটাকে আমরা বলবো হচ্ছে পানির ক্ষরতা। আচ্ছা, তাহলে যে কোনো ক্যাটায়নের অসংখ্য লবণ হতে পারে বা অনেক ধরনের লবণ হতে পারে। যেমন আমি যদি তোমাকে বলি যে ক্যালসিয়াম ক্লোরাইড, তার একটা লবণ, ক্যালসিয়ামের লবণ, ক্যালসিয়াম সালফেট, এটাও একটি লবণ। তারপর তোমাকে যদি বলি ক্যালসিয়াম বাইকার্বনেট, এটাও একটা লবণ। বা ক্যালসিয়াম যদি আমরা বলি নাইট্রেট, এটিও কি বলতো আমাদের লবণ। বা ক্যালসিয়াম কার্বনেট, এগুলো কিন্তু সবগুলাই ক্যালসিয়ামের কিন্তু আমাদের লবণ। তো আমরা বলছিলাম যে এই যে দ্বিধনাত্মক যে ক্যাটায়নটা ছিল, তার মধ্যে শুধুমাত্র সালফেট, ক্লোরাইড এবং বাইকার্বনেট লবণ যখন দ্রবীভূত হবে, তখনই সেই পানিটা ক্ষর পানি হবে। তাহলে আমরা এখানে তোমাকে যদি এখন দেখাই, এই ক্যালসিয়াম আয়নের 3 ধরনের লবণ তোমাদেরকে আমি দেখাচ্ছি: ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট এবং হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। তাহলে এই লবণগুলা যখন পানিতে দ্রবীভূত হবে তখন পানিটা ক্ষর হয়ে থাকবে। আচ্ছা, এখন এই যে পানির ক্ষরতাটা, এই পানির ক্ষরতা আবার 2 রকম। একটি হচ্ছে স্থায়ী ক্ষরতা, আর একটি হচ্ছে আমাদের অস্থায়ী ক্ষরতা। তাহলে এই স্থায়ী ক্ষরতাটা কখন হবে? দেখা হচ্ছে পানিতে ক্যালসিয়াম আয়ন বা ম্যাগনেসিয়াম আয়নের 2 ধরনের লবণ, সেটা হচ্ছে ক্লোরাইড এবং হচ্ছে সালফেট লবণ, যখন অধিক পরিমাণে দ্রবীভূত থাকবে পানিতে, তখনই সেই পানিতে আমরা স্থায়ী, সেই পানিকে আমরা মূলত স্থায়ী ক্ষর পানি বলবো। এবং সৃষ্ট যে পানির ধর্ম, সেটাকে বলা হবে পানির স্থায়ী ক্ষরতা। তাহলে একটু খেয়াল করো, 3 ধরনের লবণের জন্য পানি ক্ষর হয়। তার মধ্যে ওই দ্বিধনাত্মক ক্যাটায়ন সমূহের অনলি ক্লোরাইড এবং হচ্ছে সালফেট লবণ যখন পানিতে দ্রবীভূত থাকবে, তখন সেই পানিটাকে আমরা বলবো হচ্ছে স্থায়ী ক্ষর পানি। এবং সৃষ্ট যে ধর্ম, সেটাকে আমরা মানে স্থায়ী ক্ষর হওয়ার যে ধর্ম, সেটাকে বলা হবে পানির স্থায়ী ক্ষরতা। তাহলে 3 ধরনের লবণের মধ্যে অনলি
ক্লোরাইড এবং সালফেট লবণ যখন পানিতে দ্রবীভূত থাকবে তখনই সেই পানি হচ্ছে আমাদের স্থায়ী ক্ষার হবে। এখন এই ক্ষার পানি বলতে আমরা কি বুঝি? তোমরা অনেকে জানো যে ক্ষার পানিতে সাবান বা ডিটারজেন্ট ইউজ করলে বা ব্যবহার করলে সাবান বা ডিটারজেন্টের অপচয় হয়। কেন হয়? কারণ হচ্ছে এই ক্ষার পানিতে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করলে ফেনা কম উৎপন্ন হয়, ফলে আমাদের যে কাপড় চোপড় গুলো আছে সেখানে ময়লাগুলা খুব একটা পরিষ্কার হতে চায় না। এখন আমরা এই পানির যে ক্ষরতাটা আছে সেটা যদি দূর করতে চাই তাহলে কি করতে পারি? তাহলে সেক্ষেত্রে যদি পানিটা যদি খর পানি হয়ে থাকে, তাহলে সেই খর পানি পানি যদি স্থায়ী খর পানি হয়ে থাকে তাহলে সেই স্থায়ী খরতাটা কিন্তু সহজে দূর করা যাবে না। লক্ষ্য করো, পানির যদি স্থায়ী খরতা সৃষ্টি হয়ে থাকে সেটাকে তুমি খুব সহজে কিন্তু দূর করতে পারবে না। করার জন্য আমাদেরকে একটা পদ্ধতি বা অবলম্বন করতে হয়, যে পদ্ধতি ব্যবহার করে পানির আমাদের হচ্ছে স্থায়ী খরতাটা আমরা দূর করতে পারি। তো সেটা একটু ভালো করে জানবা। সেটা হচ্ছে যে পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে পারমোটেট বা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি ব্যবহার করে। খেয়াল করো, পারমোটেট বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি ব্যবহার করে মূলত পানির স্থায়ী ক্ষরতাটা দূর করা যায়। তো এই পদ্ধতিতে কি করা হবে? এই পদ্ধতিতে ক্ষর পানিকে সোডিয়াম সালফাইড আয়ন যুক্ত, খেয়াল করো, সোডিয়াম সালফাইড আয়ন যুক্ত দ্রবণের মধ্য দিয়ে যখন চালনা করা হবে তখন পানির স্থায়ী ক্ষরতাটা দূর হয়। আচ্ছা, একটু আমরা সিম্পলি চিন্তা ভাবনা করি। আমাদের একটা খর পানি আছে, স্থায়ী খর পানি। এখন ওই খর পানির ক্ষরতাটা দূর করার জন্য আমরা পারমোটিক বা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, আয়ন এক্সচেঞ্জ মানে আয়নের পরিবর্তন করার মাধ্যমে আমরা এই খর পানি দূর করতে পারি। তার জন্য তোমাকে যে করতে হবে সেটা হচ্ছে যে পানি যে স্থায়ী ক্ষরতাটা সৃষ্টি হলো ওই দ্রবণটাকে সোডিয়াম সালফাইড যুক্ত আয়নের দ্রবণের মধ্যে দিয়ে যখন আমরা চালনা করব তখনই আমাদের স্থায়ী ক্ষরতাটা দূর হবে। এখন এখানে যে শব্দটা আমরা বললাম সোডিয়াম সালফাইড আয়ন যুক্ত, খেয়াল করো আয়ন মানে হচ্ছে আমাদের একটা পজিটিভ চার্জ থাকবে বা একটা নেগেটিভ চার্জ থাকবে। আমরা যদি তোমাকে এখানে একটা সংকেত তোমাকে বলি, যেমন আর SO3 মাইনাস এবং হচ্ছে আমাদের সোডিয়াম আয়ন, এটা হচ্ছে আমাদের সোডিয়াম। আর এই যে আমাদের আয়নটা আছে SO3 মাইনাস, এটাকে বলা হয় সালফাইড। আর আর এখানে হচ্ছে আর মানে বোঝাচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে এখানে আমরা দুই ধরনের চার্জ পাচ্ছি, একটা হচ্ছে সোডিয়াম প্লাস, একটা হচ্ছে সালফাইড মাইনাস বা অ্যালকাইল সালফাইড মাইনাস যেটাকে বলা যাবে। এই দ্রবণের মধ্য দিয়ে বা এই সোডিয়াম সালফাইডটাকে ওই যে আমাদের খর পানির দ্রবণে যখন আমরা চালনা করব তখনই কেবল হচ্ছে আমাদের আয়ন পরিবর্তন বা আয়ন বিনিময়ের মাধ্যমে পানির ক্ষরতাটা দূর হবে। তো আমরা যদি একটু দেখাই এবার তোমাদেরকে রিয়াকশন করার মাধ্যমে, ধরো আমাদের এই যে সোডিয়াম সালফাইডের যে আয়নটা ছিল তাকে আমরা যে কোনো আমাদের হচ্ছে কি এই লবণ যদি আমরা নিই, যেমন হচ্ছে ক্যালসিয়ামের যে কোনো একটা লবণ, আমি এখানে ক্যালসিয়াম আয়ন লিখলাম, মানে একটা দ্বিধনাত্মক ক্যাটায়ন নিলাম, এখানে তার ক্লোরাইড হতে পারে অথবা সালফেট যে কোনো লবণ দ্রবীভূত হতে পারে। তখন যদি আমাদের রিয়াকশনটা হয়, রিয়াকশনে কি হবে জানো? এই যে ক্যালসিয়াম আয়ন আছে সে মূলত সোডিয়াম আয়নকে রিপ্লেস বা হচ্ছে প্রতিস্থাপন করবে। এই যে রিপ্লেস বা প্রতিস্থাপনটা করবে সেটাকে মূলত আমরা বলছি আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি। এখানে যেটা হবে, এই সোডিয়াম সালফাইডের যে আয়নটা ছিল তার মধ্যে ক্যালসিয়াম আয়নের বা ক্যালসিয়ামের ক্লোরাইড বা সালফেট লবণ যদি দ্রবীভূত হয় তাহলে তুমি এখানে কি লিখতে পারবা? আর SO3 মাইনাস, এখানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত প্লাস? 2 প্লাস। তো ছিল সোডিয়াম প্লাস, হয়ে গেছে কি বলতো ক্যালসিয়াম 2 প্লাস। এই যে আয়নের একটা পরিবর্তন হলো, এই পরিবর্তনের মাধ্যমে হচ্ছে মূলত আমাদের পানির স্থায়ী ক্ষরতাটা দূর হবে। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে এখানে 2 কেন লিখলাম? দেখো আমাদের এখানে কিন্তু একটা যোজনীর ব্যাপার আছে। যোজনীটা তোমরা জানো যে সোডিয়াম যখন আয়ন তার যোজনী হচ্ছে 1, কিন্তু ক্যালসিয়াম যখন 2 প্লাস তার যোজনী তো 2। আর যে এখানে আমাদের RSO3 মাইনাস লিখলাম বা অ্যালকাইল যে সালফাইড, তার যেহেতু চার্জ হচ্ছে -1, তাহলে এই অ্যালকাইল সালফেটের যোজনী হচ্ছে আমাদের 1। তো যখন এই অ্যালকাইল সালফাইডটা সোডিয়াম আয়নের সাথে ছিল, সোডিয়ামের যোজনীয় 1, অ্যালকাইল সালফেটের যোজনীয় 1, এই জন্য 1 1 কি হয়ে গেছে বলতো? সমান বা বাদ হয়ে গেল।
কিন্তু যখন আমরা ক্যালসিয়ামের অ্যালকাইল সালফেটটা লিখবো, ক্যালসিয়ামের যোজনীতে 2, এই জন্য হচ্ছে আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে 2 লিখতে হয়েছে। কেমন? আচ্ছা, তাহলে এখন আমরা কি বুঝলাম আবার একটু বলি, যে আমাদের পানির যে স্থায়ী ক্ষারকতা আছে তাকে আমরা সহজে দূর করতে পারবো না। একটা নির্দিষ্ট পদ্ধতি, পারমোটিক অথবা যেটাকে বলা হয় আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি ব্যবহার করে কোন একটি ক্ষার পানিকে সোডিয়াম সালফাইড সোডিয়াম সালফাইডের আয়নযুক্ত দ্রবণের মধ্য দিয়ে যখন আমরা ওই ক্ষার পানিকে চালনা করে দিব, তখন হচ্ছে পানির স্থায়ী ক্ষারকতা দূর হবে। আচ্ছা, তো এখানে তুমি দেখলা যে সোডিয়াম সালফাইডের একটা দ্রবণ, আর এখানে যে আমি ক্যালসিয়াম আয়ন লিখলাম, এখানে মূলত যেটা হতে পারে মানে ক্যালসিয়ামের যে কোনো একটা লবণ, সেটা কি হতে পারে, হয় ক্লোরাইড না হলে হচ্ছে কি বলতো সালফেট। ধরো আমি তোমাকে দিলাম এখানে ক্যালসিয়াম সালফেট, এই যে এখন তো তুমি বুঝছো এই ক্যালসিয়াম সালফেট যখন পানিতে আছে তাহলে পানিটা হচ্ছে এখন স্থায়ী ক্ষার পানি। তো আমি যদি ক্যালসিয়াম সালফেট দিয়ে বিক্রিয়াটা তোমাকে দেখাই, তাহলে মূলত কি হবে, ওই যে আমাদের ক্যালসিয়ামটা সোডিয়ামকে প্রতিস্থাপন করবে, করে এখানে পাবো হচ্ছে আমরা এই যে ক্যালসিয়ামের সালফাইড আয়ন, ক্যালসিয়ামের সালফাইড আয়ন। আর ওই সোডিয়াম এবং সালফেট মিলে আমাদের তখন এখানে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট। অর্থাৎ তোমাকে আমি আগে রিঅ্যাকশনটা দেখাইছিলাম কিভাবে, ক্যালসিয়ামের আয়ন হিসাবে, তাই না? আর এখন কি করছি, ওই ক্যালসিয়ামের একটা লবণ তোমাকে দেখালাম, দিয়ে ওই লবণটাকে আমরা সোডিয়াম সালফেটের আয়নযুক্ত দ্রবণে চালনা করার মাধ্যমে পানির মূলত স্থায়ী ক্ষারকতা দূর করা যাবে। তাহলে এই শুধু তোমরা এখানে শুধু এই কথাটা মনে রাখতে পারলে হবে যে পানির স্থায়ী ক্ষারকতা আমাদের সহজে দূর করা যায় না, আমাদের পারমোটিক বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতির মাধ্যমে মূলত পানির স্থায়ী ক্ষারকতা দূর করা যায়। এটুকু জানলে তোমাদের হবে। এরপর আমরা আসবো পানির অস্থায়ী ক্ষারকতা নিয়ে। তো আমাদের একটু আগে তোমরা দেখছিলা যে পানিতে যে দ্বিধনাত্মক যে ক্যাটায়ন গুলো ছিল, তাদের 3 ধরনের লবণের জন্য ক্ষার পানি হতো, সালফেট, ক্লোরাইড এবং হচ্ছে বাইকার্বনেট। তার মধ্যে সালফেট এবং ক্লোরাইড লবণ যখন দ্রবীভূত হয় সেটা ছিল স্থায়ী ক্ষারকতা। এখন যেহেতু আমরা অস্থায়ী ক্ষারকতা পড়বো, এখন হচ্ছে ওই পানিতে ক্যালসিয়াম আয়ন বা ম্যাগনেসিয়াম আয়নের বাইকার্বনেট লবণ যখন দ্রবীভূত থাকবে তখন পানিকে অস্থায়ী ক্ষার পানি বলা হবে। এবং এই যে ধর্মটা মানে অস্থায়ী ক্ষার পানি হওয়ার যে ধর্ম, সেটাকে বলা হচ্ছে পানির অস্থায়ী ক্ষারকতা। তাহলে সহজ জিনিস, পানিতে ওই দ্বিধনাত্মক যে ক্যাটায়ন গুলো আছে, ক্যালসিয়াম আয়ন বা ম্যাগনেসিয়াম আয়নের অনলি বাইকার্বনেট লবণ যখন দ্রবীভূত থাকবে, তখনই সেই পানিটাকে আমরা অস্থায়ী ক্ষার পানি বলবো। এবং তার এই অস্থায়ী ক্ষার পানি হওয়ার যে ধর্ম, সেটাকে বলা হচ্ছে আমাদের পানির অস্থায়ী ক্ষারকতা। তাহলে সহজ জিনিস, ধরো আমরা একটা ক্যালসিয়ামের এই যে বাইকার্বনেট লবণ যদি পানিতে দ্রবীভূত থাকে, তখন যে ক্ষার পানিটা হচ্ছে সেটাকে বলছি অস্থায়ী ক্ষার পানি। তাহলে স্থায়ী হবে সালফেট এবং ক্লোরাইড লবণের জন্য, আর অস্থায়ী হবে বাইকার্বনেট লবণের জন্য। আচ্ছা, তো এবার আসো আমরা এই পানির যদি অস্থায়ী ক্ষারকতা আমরা কিভাবে দূর করতে পারি। এখানে মূলত তুমি পানি যখন অস্থায়ী ক্ষারকতা হবে, এটা কিন্তু সহজে দূর করা যায়, শুধুমাত্র তোমাকে উত্তপ্ত করলে বা ফুটানো হলে পানির অস্থায়ী ক্ষারকতা দূর হয়। দেখো, অস্থায়ী ক্ষার পানিকে শুধুমাত্র উত্তপ্ত করলেই এখানে বলছে একটা অদ্রবণীয় অদ্রবণীয় কার্বনেট লবণ উৎপন্ন হবে। অদ্রবণীয় একটা কার্বনেট লবণ উৎপন্ন হবে এবং এই লবণ পাত্রের নিচে তলানি হিসাবে জমা হবে, মানে অধক্ষেপ হিসাবে পাত্রের তলানিতে কি হবে, জমানো হবে। যখন এই পাত্রের নিচে জমা হবে, সেই তলানি থেকে আমরা চাকনির মাধ্যমে বা ফিল্টারিং করার মাধ্যমে পানিকে খুব সহজেই পৃথক করার মাধ্যমে তার অস্থায়ী ক্ষারকতাটা দূর করা যায়। মানে আমি একটু তোমাকে বলি, যখন অস্থায়ী ক্ষার পানিটা হবে তখন তাকে আমরা শুধু কি করব, উত্তপ্ত করব। উত্তপ্ত করলে ওই যে আমাদের যে ধাতব লবণ ছিল তার একটা অদ্রবণীয় কার্বনেট লবণ উৎপন্ন হবে, যা হচ্ছে পাত্রের নিচে অধক্ষেপ রূপে জমা হবে বা তলানি হিসাবে জমা হবে। এরপর জাস্ট হচ্ছে আমরা যখন ছাঁকনির মাধ্যমে ফিল্টারিং করার মাধ্যমে ওই পানিটাকে কি করতে পারবো, আমরা যখন আলাদা করে ফেলবো, তখনই সেখান থেকে আমাদের পানির অস্থায়ী ক্ষারকতা দূর হয়ে যাবে। তো একটা সহজ বিক্রিয়া তোমাদেরকে আমি বলি, যেমন এখানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম বাইকার্বনেটের একটি লবণ আছে। আমরা এটাকে জাস্ট কি করব, উত্তপ্ত করবো, এই যে হিট দেওয়া হচ্ছে বা তাপ দেওয়া হচ্ছে, দিলে কি হবে জানো,
এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট এটি বিয়োজিত হয়ে আমাদের ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে আমরা বলতে পারি ক্যালসিয়ামের মানে ধাতব কার্বনেট, এই যে ধাতব কার্বনেট মানে ক্যালসিয়াম কার্বনেটের যে লবণটা উৎপন্ন হলো সেটা কিন্তু একটা অদ্রবণীয় লবণ। অদ্রবণীয় বলতে বোঝাচ্ছে এটি পাত্রের নিচে তলানি হিসাবে জমা হবে বা অধক্ষেপ রূপে জমা হয়ে যাবে। ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, যেটা কি করবে একটা অধক্ষেপ দিবে বা পাত্রের নিচে তলানি হিসাবে জমা হবে। একই সাথে আমরা আরো দুটি প্রোডাক্ট পাবো, কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে পানি। তাহলে তোমরা কি লক্ষ্য করলা যে আমাদের এই ক্যালসিয়াম বাইকার্বনেটের যে লবণটা ছিল তাকে আমরা উত্তপ্ত করলে ওই ক্যালসিয়াম কার্বনেটের একটি অদ্রবণীয় লবণ উৎপন্ন হচ্ছে, একই সাথে কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস এবং পানি উৎপন্ন হবে। যেহেতু এই ক্যালসিয়াম কার্বনেটটা পাত্রের নিচে তলানি হিসাবে জমা থাকে, আমরা জাস্ট তাকে ছাঁকনির মাধ্যমে বা চাকরির মাধ্যমে ফিল্টারিং করে আমরা অধক্ষেপ এবং পানিটাকে পৃথক করে ফেলতে পারি। যখন অধক্ষেপটা আলাদা হয়ে যাবে পানি থেকে, তখন তার কি হয়, ক্ষারকতা দূর হয়ে যায়। মানে জিনিসটা হচ্ছে এরকম, ধরো যে আমাদের এখানে একটা কি ছিল বলতো, পানির পাত্র আছে, এই যে আমরা ধরো এই যে কি ছিল, আমাদের ক্যালসিয়াম বাইকার্বনের একটা লবণ ছিল, তাকে আমরা যখন উত্তপ্ত করা হয় তখন বেসিক্যালি কি হবে, বেসিক্যালি হচ্ছে এই যে পাত্রের নিচে আমাদের এই যে তলানিতে ক্যালসিয়াম যে কার্বনেট আছে সেটা আমাদের অধক্ষেপ রূপে, অধক্ষেপ রূপে কি হচ্ছে বলতো, জমা হচ্ছে। জাস্ট হচ্ছে আমরা কি করবো, ফিল্টারিং করলে পদক্ষেপটা আলাদা হয়ে যাবে, পানিটা পৃথক হয়ে যাবে, দেন হচ্ছে আমাদের পানির স্থায়ী ক্ষারকতা অস্থায়ী ক্ষারকতা দূর হয়ে যাবে। তো তোমরা লক্ষ্য করছো যে স্থায়ী ক্ষারকতা থেকে অস্থায়ী ক্ষারকতাটা দূর করাটা খুবই সহজ। জাস্ট তুমি কি করবা, উত্তপ্ত করলেই আমাদের অস্থায়ী ক্ষারকতাটা দূর হয়ে যায়। তো তোমার সাথে এই লাইনটা মনে রাখতে হবে যে পানির অস্থায়ী ক্ষারকতা কিভাবে দূর করা যায়, জাস্ট হচ্ছে উত্তপ্ত করলে আমাদের একটা অদ্রবণীয় কার্বনেট লবণ উৎপন্ন হবে, যাকে ছাঁকনির মাধ্যমে ফিল্টারিং করে পানির অস্থায়ী ক্ষারকতা দূর করা যায়। তো আমাদের চলে গেল আমাদের পানির ক্ষারকতা অংশ শেষ। এবার আমরা এই যে একটা পানিতে যে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত মিলিগ্রাম বা পার লিটার থাকলে, মিলিগ্রাম কত মিলিগ্রাম বা পার লিটার থাকলে ওই পানির প্রকৃতিটা কেমন হয় সেটা আমরা একটু জানবো। পানির প্রকৃতি বলতে বোঝাচ্ছে একটা নমুনা পানি কতটুকু মৃদু বা বিশুদ্ধ বা কতটুকু ক্ষার আছে সেটা আমরা জানতে পারবো। তাহলে এখানে তোমাকে যেটা দেখাচ্ছে চার্টে, পানিতে ক্যালসিয়াম কার্বনেটের যে পরিমাণ কত মিলিগ্রাম পার লিটার থাকলে তার প্রকৃতি কেমন হবে। দেখো, পানিতে যদি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 0 থেকে 50 মিলিগ্রাম পার লিটার হয়, 0 থেকে 50 মিলিগ্রাম পার লিটার হয়, তখন সে পানিকে আমরা বলবো হচ্ছে মৃদু পানি। কি পানি? মৃদু পানি। আচ্ছা, আর যদি 50 থেকে 100 মিলিগ্রাম পার লিটার হয়, তখন সে পানিটা হচ্ছে মোটামুটি মৃদু পানি। 100 থেকে 150 মিলিগ্রাম যখন থাকবে তখন সেই পানিতে সামান্য পরিমাণ ক্ষার সৃষ্টি হবে। তবে 150 থেকে যখন 200 মিলিগ্রাম পার লিটার হয়ে যাবে তখন সেই পানিটা হচ্ছে মোটামুটি ক্ষার পানি। আর যখন 300 মিলিগ্রাম পার লিটার হয়ে যাবে তখন ওই পানির প্রকৃতি হচ্ছে সম্পূর্ণভাবে ক্ষার। আর যদি ওই নমুনা পানিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 300-র উপরে হয় বা 300 মিলিগ্রাম পার লিটারের উপরে হয়ে থাকে, তখন সেই পানিটাকে আমরা বলবো হচ্ছে মারাত্মক ক্ষার পানি। তো এখান থেকে জাস্ট তোমরা কি জানবা, দেখো পানিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ যত কম থাকবে সেই পানিটা তত বেশি মৃদু হবে বা সেই পানিটা খাওয়ার তত বেশি উপযোগী হবে। আর ওই ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ যত বাড়তে থাকবে সেই পানির ক্ষরতা তত বৃদ্ধি পাবে, এবং ক্ষরতা যখন বৃদ্ধি পাবে সেটা তত বেশি পানির অযোগ্য হবে। তোমরা এটা জানবা যে পানিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কতটুকু থাকলে সেটা মৃদু বা ক্ষর বা ক্ষরতা কেমন হবে সেটা আমরা জানবো। এরপর আমরা যেটা দেখবো বা যে সেকেন্ড যে মানদণ্ডটা ছিল পানির পিএইচ, এই পানির পিএইচ এর মাধ্যমেও আমরা তার প্রকৃতি কি করতে পারি, জানতে পারি। প্রথম হচ্ছে তোমরা পিএইচ এর একটা সূত্র জানো, পিএইচ মানে হচ্ছে মাইনাস মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এটাকে সংজ্ঞা যদি বলা হয়, কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। এখন আমাদের একটা নমুনা পানিতে পিএইচ এর মানের উপর ভিত্তি করে
আমরা বলতে পারবো যে একটি নমুনা পানি কতটুকু আমাদের বিশুদ্ধ আছে সেটা আমরা একটু দেখব। এবং দেখো এই চার্টে যেটা আমরা দেখতে পাই যে বিশুদ্ধ পানি যদি হয়, সে বিশুদ্ধ পানির পিএইচ এর মান হচ্ছে 7। এটা একটু তোমরা অনেকে জানো যে একটা নমুনা বিশুদ্ধ পানিতে আমাদের পিএইচ এর সীমাটা হচ্ছে 7। যদি এটা মিঠা পানি হয় বা মৃদু পানি হয়, তখন তার পিএইচ এর সীমাটা হচ্ছে 5.3 থেকে 7.4। আর যদি পানিটা ক্ষার হয়, তাহলে ওই ক্ষার পানির পিএইচটা হচ্ছে 7.6 থেকে 8.8। তাহলে খেয়াল করো, মৃদু পানি বা বিশুদ্ধ পানি যখন থাকবে তখন পিএইচ রেঞ্জটা কিন্তু কম। আর যখন পানির ক্ষারতা বৃদ্ধি পাবে তখন হচ্ছে দেখো তো পিএইচ এর পরিসীমাটা বৃদ্ধি পায়। এবার দেখো হচ্ছে সামুদ্রিক পানি বা সমুদ্রের যে পানি, সেই সমুদ্রের পানির পিএইচ এর মানটা হচ্ছে 8.2 থেকে 9.2। তার মানে সাধারণ যে ক্ষার পানি হয় তার তুলনায় সমুদ্রের পানির ক্ষারতার পরিমাণে বেশি থাকে, এই জন্য তার পিএইচ এর মানটাও বেশি হয়। আর হচ্ছে আমাদের অ্যাসিড দূষিত পানি, মানে কোন একটি অ্যাসিড দ্বারা পানি যদি দূষিত হয় তার পিএইচ এর মান কিন্তু অনেক কম হবে। কারণ তোমরা জানো যে আমাদের অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ এর মান যত কম হবে তার তীব্রতা তত বেশি। তাহলে অ্যাসিড দূষিত কোন একটা পানির পিএইচ রেঞ্জটা হচ্ছে 2.2 থেকে 4.8। আর আমরা যে বৃষ্টির পানিটা দেখি, এই বৃষ্টির, এটা আমাদের ইম্পর্টেন্ট, বৃষ্টির পানির পিএইচ এর মানটা হচ্ছে 5.6। এটা ভালো করে জানবা, বৃষ্টির পানিটা পিএইচ এর মান হচ্ছে 5.6। আর যে সারফেস ওয়াটার বলি, সারফেস ওয়াটারের পিএইচ এর রেঞ্জটা হচ্ছে 6 থেকে 6.5। 6 থেকে 6.5 হচ্ছে আমাদের সারফেস ওয়াটারের পিএইচ এর রেঞ্জ। আর যেটা তোমরা অবশ্যই ভালো করে পড়বা, এমসিকিউ তে যেটা আমাদের সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে ডব্লিউএইচও কর্তৃক অনুমোদিত পানযোগ্য পানি। ডব্লিউএইচও হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত কোন একটি পানযোগ্য পানির পিএইচ এর রেঞ্জটা হচ্ছে 6.5 থেকে 8.5। এটা একটু ভালো করে জানবা। মানে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে পিএইচ রেঞ্জ এই 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকলে তখনই তারা বলছে ওই পানিটা কি করা যাবে, পানযোগ্য হবে। এটা তুমি একটু জানবা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত পানযোগ্য পানির পিএইচ এর রেঞ্জটা হচ্ছে 6.5 থেকে 8.5। পরে দেখবো আমরা হচ্ছে পানির ডিও। ডিও মানে হচ্ছে ডিজলভ অক্সিজেন। এই ডিজলভের বাংলাটা হচ্ছে দ্রবীভূত। ডিজলভের বাংলাটা হচ্ছে আমাদের দ্রবীভূত, মানে পানিতে কি পরিমাণ অক্সিজেন দ্রবীভূত আছে সেটা হচ্ছে আমরা ডিওর মাধ্যমে জানবো। তো আসো ডিওর মিনিংটা কি বলছে, কোন নির্দিষ্ট তাপমাত্রায়, কোন নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার পানিতে, মানে 1 লিটার নমুনা পানিতে যত মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকবে তাকে ওই পানির, দেখো ওই পানির দ্রবীভূত অক্সিজেন বা হচ্ছে ডিও বলা হয়। তাহলে একটু খেয়াল করো, কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায়, মানে তাপমাত্রা পরিবর্তন না করে প্রতি 1 লিটার পানিতে, প্রতি 1 লিটার পানিতে যত মিলিগ্রাম, যত মিলিগ্রাম আমাদের অক্সিজেন দ্রবীভূত থাকবে তখন সেটাকে বলা হচ্ছে পানির ডিও। আবার খেয়াল করো, কোন নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার পানি বা 1 লিটার নমুনা পানিতে যত মিলিগ্রাম পরিমাণ অক্সিজেন দ্রবীভূত হবে সেটা তার হচ্ছে ডিওর মান। আচ্ছা, এখন আমরা এখান থেকে বেশ কিছু ইনফরমেশনটা দেখবো, এগুলো শুধুমাত্র আমাদের এমসিকিউ অংশে চলে আসে। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে আমরা ডিও বলবো তার এককটা কি। ডিওর এককটা হচ্ছে পিপিএম বা যেটাকে বলা হয় মিলিগ্রাম পার লিটার। মানে অপশন গুলোতে পিপিএম এককও ইউজ করে অথবা মিলিগ্রাম পার লিটারটাও ইউজ করা হয়। এখানে যে তোমাকে পিপিএম বললাম, পিপিএম এর একটা মিনিং আছে। পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, এটা মনে রাখবা। তাহলে ডিওর যে একক সেটা হচ্ছে পিপিএম অথবা মিলিগ্রাম পার লিটার, আর পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। এখন আমরা দেখব এই যে পানির যে ডিও, ডিওর মানগুলো আমরা একটু দেখি বিভিন্ন জিনিসের জন্য। প্রথমত বলছে একটা আদর্শ পানি বা মোটামুটি বিশুদ্ধ পানির ডিওর পরিসীমা সেটা হচ্ছে 4 থেকে 8, মানে 4 থেকে 8 পিপিএম বা হচ্ছে 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার।
আদর্শ পানির জন্য ডিও এর পরিসীমাটা হচ্ছে 4 থেকে 8 ppm অথবা 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার। তারপর যদি সারফেস ওয়াটারের জন্য আসো, সারফেস ওয়াটারের জন্য ডিও এর পরিসীমাটা হচ্ছে 5 ppm বা হচ্ছে 5 মিলিগ্রাম পার লিটার। সারফেস ওয়াটারের জন্য ডিও এর পরিসীমাটা হচ্ছে 5 ppm বা হচ্ছে 5 মিলিগ্রাম পার লিটার। আর নদীর যে মোহনা আছে, নদীর মোহনাতে আমাদের ডিও এর পরিসীমাটা হচ্ছে 6 থেকে 7 ppm বা 6 থেকে 7 মিলিগ্রাম পার লিটার। নদীর মোহনাতে আমাদের ডিওর মানটা সৃষ্টি হয় 6 থেকে 7 ppm বা হচ্ছে 6 থেকে 7 মিলিগ্রাম পার লিটার। আর আমরা মাছ চাষের জন্য যে পুকুরের পানি ব্যবহার করি, সে পানিতে ডিও এর মান অবশ্যই 5 থেকে 6 ppm থাকা একান্তই প্রয়োজন। তার মানে হচ্ছে যেহেতু মাছ কি করে বলতো, শ্বাস গ্রহণ মানে শ্বাস যখন ক্রিয়া প্রদর্শন করে, শ্বাসক্রিয়া করে, তখন কিন্তু সে অক্সিজেন গ্রহণ করে। এই জন্য বলছে আমরা একটা পুকুরে মাছ চাষ যখন করব, সে পানির ডিও এর মান অবশ্যই 5 থেকে 6 ppm বা 5 থেকে 6 মিলিগ্রাম পার লিটার থাকা লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে যদি কোনো কারণে পুকুরের পানির ডিও এর মান 4 ppm এর নিচে নেমে আসে, তখন ওই পুকুরের পানিতে বিদ্যমান মাছগুলো খাদ্য গ্রহণ করা বন্ধ করে দিবে। তার মানে এখানে আমি যেটা বুঝতে চাচ্ছিলাম, ডিওর মান যখন কমতেছে, তখন আসলে মূলত পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে ওই কোন একটা পুকুরের ডিওর মান যখন 4 ppm এর নিচে চলে আসবে, তখন হচ্ছে কি মাছ অক্সিজেনের অভাবে খাদ্য গ্রহণ করা বন্ধ করে দিবে। এবং কোনো কারণে যে পুকুরের পানির ডিও এর মান যদি 1 থেকে 5 ppm এর নিচে চলে আসে, তখন ওই পানির সমস্ত মাছ মারা যাবে। তার মানে যখন ppm এর ডিও এর মানটা অনেক কমে যাচ্ছে এবং সেই মানটা 1 থেকে 5 ppm এর নিচে চলে আসবে, তখন অক্সিজেনের সম্পূর্ণ অভাবে ওই পুকুরের সমস্ত মাছ মারা যাবে। তার মানে এবার হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে ডিও এর মানটা হ্রাস পায়। এই সম্পর্কটা একটু জানবা, কারণ আমি তোমাদেরকে একটু সংজ্ঞাতে বলছিলাম কোন নির্দিষ্ট তাপমাত্রায়, তার মানে তাপমাত্রা যখন পরিবর্তন হবে, তখন পানিতে ডিও এর মানেরও পরিবর্তন হবে এবং সেই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে, ডিও এর মানটা কি পাবে, হ্রাস পাবে। তাহলে আমরা ডিও সম্পর্কে এই ইনফরমেশন গুলো জানবো আমাদের এমসিকিউ অংশের জন্য। এরপর আমরা চলে আসবো বিওডি। এটা আমাদের ইম্পর্টেন্ট টপিক। বিওডি এর মিনিংটা হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা বাংলা নাম হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। বায়ো মানে হচ্ছে জৈব, কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক, অক্সিজেন আর ডিমান্ড মানে হচ্ছে চাহিদা। তাহলে বিওডি এর মিনিংটা আমরা বুঝবো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যাকে বাংলা বলা হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। এবার আসে আমাদের বিওডি সংজ্ঞা কি বলে। বিওডি হচ্ছে 1 লিটার নমুনা পানির জৈব দূষক পদার্থকে, জৈব দূষক বলতে আমরা বুঝবো এটাকে বলা হয় পচনশীল পদার্থ। পচনশীল, ঠিক আছে। তাহলে 1 লিটার নমুনা পানির জৈব দূষক পদার্থকে কোন একটি অণুজীব দ্বারা বিয়োজনের জন্য যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন হবে, তাকে ওই নমুনার জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা সংক্ষেপে বলা হচ্ছে বিওডি বলা হয়। তার মানে এখানে কি বলা হচ্ছে, 1 লিটার একটি নমুনা পানিতে যখন কোন একটি জৈব দূষক পদার্থকে আমরা অণুজীব দ্বারা বিয়োজন করব বা ভেঙে ফেলবো, ওই বিয়োজনের জন্য যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে, তাকে মূলত বলা হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা হচ্ছে বিওডি। আবার বলছি, 1 লিটার নমুনা পানিতে যখন কোন একটা পচনশীল বা জৈব দূষক পদার্থটাকে বিয়োজিত করার জন্য বা ভেঙে ফেলার জন্য অণুজীব দ্বারা যখন আমরা বিয়োজন করব, তখন যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে, তখন ওই পরিমাণটাকে মূলত বলা হচ্ছে ওই নমুনা পানির জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা হচ্ছে বিওডি। এবার বিওডি সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানবো আমাদের এমসিকিউ অংশের জন্য। প্রথমত হচ্ছে বিশুদ্ধ পানির
বিওডির যে মান সেটা হচ্ছে 1 থেকে 2 ppm বা হচ্ছে 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার। খেয়াল করো, কোন একটি বিশুদ্ধ পানিতে বিওডির মানটা হচ্ছে 1 থেকে 2 ppm বা হচ্ছে 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার। আর আমাদের গৃহস্থালির বর্জ্য মিশ্রিত পানিতে বিওডির মানটা হচ্ছে 100 থেকে 200 ppm। দেখো অনেক বেশি। বিশুদ্ধ পানিতে যেখানে বিওডির মান হচ্ছে 1 থেকে মাত্র 2, কিন্তু যখন আমরা যে গৃহস্থালী মানে হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে বর্জ্য মিশ্রিত পানিগুলো হয় সেখানে বিওডির মান দেখো অনেক বেশি। কত সেটা? 100 থেকে 200 ppm বা হচ্ছে 100 থেকে 200 মিলিগ্রাম পার লিটার, অনেক বেশি। আর ট্যানারি শিল্পের বর্জ্য পানি, ট্যানারি শিল্প বলতে বোঝাচ্ছে চামড়া শিল্প, ঠিক আছে কিনা? চামড়া যেখানে সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় ট্যানারি শিল্প। সেই ট্যানারি শিল্পে যে পানি সেখানে বিওডির মান হচ্ছে 1000 থেকে 2000 ppm বা 1000 থেকে 2000 মিলিগ্রাম পার লিটার। তাহলে ট্যানারি শিল্পের যে পানির, ট্যানারি শিল্পের যে বর্জ্য পানি সেখানে বিওডির মানটা কিন্তু অনেক হিউজ। সেটা হচ্ছে 1000 থেকে 2000 ppm বা হচ্ছে 1000 থেকে 2000 মিলিগ্রাম পার লিটার। আর একটা জিনিস ভালো করে মনে রাখবা, এটা আমাদের জানতে হবে যে কোন একটা পানির বিওডির মান 10 ppm সীমা অতিক্রম করলে পানির দূষণের মাত্রা অধিক ধরা হয়। তাহলে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বলছে যে যখন কোন একটা পানির বিওডির মানটা 10 ppm এর অতিক্রম করে ফেলবে তখনই আমাদের পানির দূষণের মাত্রাটা শুরু হয়ে যায়। তাহলে 10 ppm থেকে বা 10-এর নিচে যত বিওডির মানটা কম থাকবে সেই পানিটা তত বেশি দূষণ কম, এবং বিওডির মান যত কম থাকবে সেই পানিটা তত বেশি বিশুদ্ধ হবে। তো এইগুলো আমাদের বিওডি। এবার বিওডির বেশ কিছু মান আছে এবং এই মানগুলা দ্বারা পানির প্রকৃতি আমরা জানতে পারবো যে বিওডির মান কত হলে পানির প্রকৃতিটা কেমন। এই অংশগুলো মূলত আমাদের এমসিকিউ পার্টে খুব বেশি আসে, তোমরা একটু জেনে রাখবা। তো আমরা একটু আগে বলছিলাম যে একটা আদর্শ পানির বিওডির মান হচ্ছে 1 থেকে 2 ppm। তাহলে কোন একটি পানির বিওডির মান যদি 1 থেকে 2 ppm হয়ে থাকে তখন সেই পানি প্রকৃতি হচ্ছে খুবই ভালো, সে পানির প্রকৃতি হচ্ছে আমাদের খুবই ভালো। আর যদি আমাদের বিওডির মান 3 ppm হয় বা 3 ppm হয় তখন সে পানির প্রকৃতি হচ্ছে মোটামুটি ভালো। আর যেটা তোমাদেরকে সবচেয়ে বেশি ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে যখন কোন একটি পানির বিওডির মান 6 ppm হবে এটাকে বলছে WHO কর্তৃক অনুমোদিত দূষণ মাত্রা। বা আরো সহজ করে বলি, বিওডির মান যখন 6 ppm হবে এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত বিওডি। যখন 6 ppm থাকবে সেই পানিটা পানযোগ্য হবে, সেই পানি কি করা যাবে? পানযোগ্য হবে। তাহলে WHO কর্তৃক অনুমোদিত বিওডির আদর্শ মানটা হচ্ছে 6 ppm। এই মাত্রা যখন থাকবে তখন সেই পানিটা পান করা যাবে। আর যখন বিওডির মানটা 10 ppm হয়ে যাবে তখন হচ্ছে কি হবে? এটা দূষণ শুরু হবে এবং দূষণ মাত্রা হচ্ছে খারাপ। আর যদি বিওডির মান আরো বেশি হয় মানে 20 ppm হয় বা 20 ppm হয় তখন বলছে দূষণ মাত্রা খুবই কি বলতো খারাপ। তাহলে এই চার্ট থেকে আমরা বলতে পারবো WHO কর্তৃক অনুমোদিত বিওডির আদর্শ মানটা হচ্ছে 6 ppm। এই মাত্রা থাকলে মোটামুটি তুমি পানিটা পানযোগ্য করতে পারবা। এর নিচে হলে ওই পানি বিশুদ্ধতা আরো অনেক বেশি, কিন্তু এরপরে যখন বিওডির মানটা বাড়তে থাকবে তখন তার মূলত দূষণ মাত্রাটাও বাড়তে থাকবে। এরপর আমরা চলে আসবো আমাদের সিওডি। সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা যেটাকে বাংলা বলা হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা। বিওডি ছিল জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা আর সিওডি হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা। তো আমরা এখানে সংজ্ঞাটাতে আসি। বলছে 1 লিটার দূষিত পানিতে উপস্থিত পচনশীল এবং অপচনশীল জৈব দূষক জারিত করতে আমাদের যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে তাকে ওই নমুনার রাসায়নিক অক্সিজেন চাহিদা বা হচ্ছে সিওটি বলা হয়। লক্ষ্য করো, বিওডির বেলায় শুধুমাত্র পচনশীল জৈব পদার্থগুলোকে বিয়োজিত করতে যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হতো সেটাই মূলত ছিল বিওডি। কিন্তু সিওডির মধ্যে বলছে 1 লিটার নমুনা পানিতে
পচনশীল এবং অপচনশীল দুটাই থাকবে। অর্থাৎ যেগুলো পানিতে দ্রবীভূত হয়ে যায় সেই পদার্থগুলো, এবং যেগুলো পানিতে দ্রবীভূত হয় না যেমন পলিথিন বা হচ্ছে প্লাস্টিক, এরকম অপচনশীল জৈব দূষক পদার্থগুলোকে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে তাকে আমরা বলবো ওই নমুনা পানির রাসায়নিক অক্সিজেন চাহিদা বা হচ্ছে সিওডি। তাহলে এটা বোঝা যাচ্ছে 1 লিটার নমুনা পানিতে 2 ধরনের পচনশীল এবং হচ্ছে অপচনশীল জৈব দূষক পদার্থকে জারিত করতে বা বিয়োজিত করতে আমাদের যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে সেটাই মূলত হচ্ছে আমাদের সিওডি। তাহলে বিওডি তে শুধুমাত্র পচনশীল পদার্থগুলো দ্রবীভূত হয়, আর সিওডির বেলায় হচ্ছে 2 ধরনের, পচনশীলও থাকবে, অপচনশীল পদার্থগুলো দ্রবীভূত হবে। এবার আসো সিওডি সম্পর্কে আমরা কিছু এমসিকিউর জন্য ইনফরমেশন জানবো। প্রথমে চলে আসবো হচ্ছে বিশুদ্ধ পানির সিওডি এর মান হচ্ছে 4 ppm। বিশুদ্ধ পানিতে সিওডি এর মান হচ্ছে 4 ppm বা হচ্ছে 4 মিলিগ্রাম/লিটার। আর ডব্লিউএইচ কর্তৃক, এটা বেশি ইম্পর্টেন্ট, ডব্লিউএইচ কর্তৃক বা ডব্লিউএইচ কর্তৃক নির্দেশনা অনুযায়ী সিওডি এর সর্বোচ্চ মান 10 ppm বা হচ্ছে 10 মিলিগ্রাম/লিটার। লক্ষ্য করো ডব্লিউএইচ কর্তৃক বিওডির সর্বোচ্চ বা আদর্শ মানটা ছিল 6 ppm, কিন্তু সিওডি এর বেলায় ডব্লিউএইচ কর্তৃক অনুমোদিত সর্বোচ্চ মানটা হচ্ছে 10 ppm। এর কারণটা কি জানো? বিওডি তে শুধুমাত্র যেহেতু পচনশীল পদার্থ দ্রবীভূত হয় এই জন্য তার মানটা কম, কিন্তু সিওডি এর বেলায় পচনশীল এবং অপচনশীল 2 ধরনের পদার্থ যেহেতু দ্রবীভূত হয় এই জন্য ডব্লিউএইচ কর্তৃক অনুমোদিত সিওডি এর মানটা বিওডি অপেক্ষা বেশি হয়। এবং এটা তোমাদের একটা ক্ষমার্কের বা অনুদানমূলক প্রশ্নে কিন্তু আসতে পারে যে কেন বিওডির অপেক্ষা সিওডি এর মানটা বেশি, কেন বিওডি অপেক্ষা সিওডি এর মানটা বেশি। তো তোমরা এখানে মনে রাখবা যে সাধারণত কোন নমুনা পানির সিওডি এর মান বিওডি অপেক্ষা অবশ্যই বেশি হবে। সিওডি এর মানটা বিওডি অপেক্ষা অবশ্যই কি হবে? বেশি হবে। এর মূল কারণটা হচ্ছে বিওডি শুধুমাত্র জৈব দূষককে জারণের জন্য প্রয়োজনীয় ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ, মানে বিওডিতে হচ্ছে শুধুমাত্র জৈব দূষককে জারিত করবে, কিন্তু সিওডি হলো নমুনা পানিতে উপস্থিত জৈব এবং হচ্ছে অজৈব। জৈব মানে হচ্ছে পচনশীল, আর অজৈব মানে কি বলতো? অপচনশীল। অপচনশীল। তাহলে সিওডি হলো নমুনা পানিতে উপস্থিত জৈব এবং অজৈব উভয় দূষককে জারণের জন্য প্রয়োজনীয় ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ। তাহলে যে কথাটা বলছিলাম যে সিওডি এর মানটা বিওডি এর মান অপেক্ষা বেশি হবে, এর কারণ হচ্ছে বিওডিতে শুধুমাত্র হচ্ছে জৈব দূষক মানে পচনশীল পদার্থগুলো দ্রবীভূত হয় এবং তাকে জারিত করার জন্য আমাদের একটা প্রয়োজনীয় অক্সিজেন লাগবে। আর সিওডিতে যেহেতু জৈব এবং অজৈব অর্থাৎ পচনশীল এবং অপচনশীল 2 ধরনের পদার্থটাকে জারণ করার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়, সেক্ষেত্রেই মূলত বিওডি অপেক্ষা সিওডি এর মানটা বেশি হয়। আমরা এখানে একটা পার্থক্য দেখব, এটা মূলত অনুধাবনমূলক প্রশ্নতে আসে যে বিওডি এবং সিওডি এর মধ্যে পার্থক্যটা তো তোমরা ব্যাখ্যা করো। তো আমরা একটা সার্ভের মাধ্যমে এই ব্যাখ্যাটা দেখব। আচ্ছা, বিওডি এবং সিওডি এর মধ্যে আমরা যদি পার্থক্যটা লক্ষ্য করি, প্রথমত হচ্ছে বিওডির মিনিংটা কি? বিওডির মিনিং হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, বিওডির মিনিং হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর সিওডির মিনিংটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বাংলা যদি বলি, বিওডির মিনিং হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা, আর সিওডি মানে হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা। এবার আসো সংজ্ঞাতে আসো, অলমোস্ট আমরা পড়ে ফেলছি যে 1 লিটার দূষিত পানির জৈব পদার্থকে অণুজীব দ্বারা জারণের জন্য যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হয় তাকে মূলত বলা হচ্ছে বিওডি। তাকে বলা হচ্ছে মূলত বিওডি। আর সিওডি হচ্ছে 1 লিটার দূষিত পানির জৈব এবং হচ্ছে অজৈব উভয় পদার্থকে জারণের জন্য যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন হয়ে থাকে তাকে বলা হচ্ছে সিওডি। তাহলে হচ্ছে 1 লিটার নমুনা পানিতে শুধুমাত্র জৈব পদার্থকে জারিত করার জন্য
যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকবে সেটাই হচ্ছে মূলত বিওডি। আর 1 লিটার নমুনা পানিতে জৈব এবং অজৈব উভয় ধরনের পদার্থটাকে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকবে সেটা কি বলা হচ্ছে সিওডি। আর একটা ইনফরমেশন খুব ভালো করে জানতে হবে যে বিওডি এর মান সর্বদা সিওডি অপেক্ষা কি হয় কম হয়। বিওডি এর মান সিওডি অপেক্ষা কম হয় এবং তার বিপরীত হচ্ছে সিওডি এর মান সর্বদাই বিওডি অপেক্ষা বেশি হয়। কেন বেশি হয় সেটা তোমাদেরকে আমি বলছি। আর বিওডি যে নির্ণয় করবা তখন এই বিওডিটাকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণয় করা যাবে। আমরা যখন কোন একটা পানির বিওডি নির্ণয় করব তখন মূলত তাপমাত্রাটা 20 ডিগ্রি সেলসিয়াস হলে হবে। কিন্তু কোন একটা নমুনা পানির সিওডি এর মান যদি নির্ণয় করতে হয় তখন তাপমাত্রাটা 150 ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন হবে। তাহলে খেয়াল করো, বিওডি নির্ণয় করার জন্য নমুনা পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হলে হবে। যখন সিওডি মান নির্ণয় করতে যাব তখন ওই নমুনা পানির তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। আর এই ইনফরমেশনটা আমরা জানি ডব্লিউএইচ কর্তৃক অনুমোদিত বিওডি এর যে মান সেটা হচ্ছে 6 ppm, আর ডব্লিউএইচ কর্তৃক অনুমোদিত সিওডি এর মান হচ্ছে 10 ppm। এই ইনফরমেশন গুলো আমাদের আসে। বিওডির ডব্লিউএইচ কর্তৃক বিওডি এর মানটা হচ্ছে 6 ppm, ডব্লিউএইচ কর্তৃক অনুমোদিত সিওডি এর মান হচ্ছে 10 ppm। এই পার্থক্যটা জানবা এবং এই পার্থক্যে কিন্তু আমাদের অনেকগুলো ইনফরমেশন আছে, সবগুলো আমাদের অনুধাবনমূলক বা এমসিকিউ তো থাকতে পারে। তো আমাদের সর্বশেষ মানদণ্ডটা আমরা দেখবো যেটাকে বলা হচ্ছে টিডিএস। টিডিএস মানে হচ্ছে কেমিক্যাল টোটাল ডিজলভ সলিড। টিডিএস এর মিনিং হচ্ছে টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ বাংলা বলা হয় মোট দ্রবীভূত সলিড কঠিন পদার্থের পরিমাণ, মানে পানিতে দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ। সংজ্ঞাতে আসো, কোন নমুনা পানিতে সমস্ত দ্রবীভূত কঠিন পদার্থটাকে বলা হবে ওই নমুনা টিডিএস। তার মানে একটা নমুনা পানিতে সম্পূর্ণভাবে দ্রবীভূত কঠিন পদার্থের যে পরিমাণ হয় সেটাকে বলা হচ্ছে টিডিএস। এখন এই টিডিএস সম্পর্কে আমরা এমসিকিউ এর জন্য বেশ কিছু ইনফরমেশন জানবো। প্রথমত হচ্ছে টিডিএস এর যে রাসায়নিক উপাদান, মানে একটা নমুনা পানিতে যে টিডিএস থাকবে তার উপাদানগুলো হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ফসফেট আয়ন, নাইট্রেট আয়ন, তারপর হচ্ছে সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম পটাশিয়াম আয়ন বা হচ্ছে ক্লোরাইড আয়ন। এদের বিভিন্ন যৌগ থাকবে। বিভিন্ন কি বলছে? যৌগ। যেমন আমি তোমাকে বললি যে সোডিয়াম, এটা তো আয়ন, তাহলে তার যৌগটা কি হতে পারে? সোডিয়াম ক্লোরাইড এরকম। বা পটাশিয়াম আয়ন আছে, তার একটা যৌগ হতে পারে পটাশিয়াম ক্লোরাইড। বা তোমাকে আমি এখানে দিলাম হচ্ছে ফসফেট, তাহলে দিলাম হচ্ছে এই যে ফসফেট যদি থাকে ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে? তাহলে এখানে যে আয়ন গুলো আছে ক্যালসিয়াম আয়ন, ফসফেট আয়ন, নাইট্রেট আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন বা ক্লোরাইড আয়নের যে কোনো যৌগ যখন পানিতে দ্রবীভূত থাকবে সেটা এই যৌগগুলাই হচ্ছে মূলত টিডিএস এর রাসায়নিক উপাদান। টিডিএস এর রাসায়নিক উপাদান কোনগুলো হবে আবার একটু লক্ষ্য করো। এখানে যে ক্যাটায়ন বা অ্যানায়ন গুলো আছে, ফর এক্সাম্পল ক্যালসিয়াম আয়ন, ফসফেট আয়ন, নাইট্রেট আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন অথবা ক্লোরাইড আয়নের দ্বারা যে যৌগগুলো গঠিত হয় তাদের উপাদানগুলো যখন পানিতে দ্রবীভূত থাকবে সেগুলোই মূলত হচ্ছে টিডিএস এর রাসায়নিক উপাদান। এখন এটা ভালো করে দেখবা, টিডিএস এর আদর্শ মান হচ্ছে 1000 ppm বা হচ্ছে 1000 মিলিগ্রাম পার লিটার। টিডিএস এর মান কিন্তু অনেক বেশি, দেখছো? টিডিএস এর আদর্শ মানটাই হচ্ছে 1000 ppm বা হচ্ছে 1000 মিলিগ্রাম পার লিটার। এটার মান এত বেশি হওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে আমাদের অনেকগুলো রাসায়নিক উপাদান কি থাকে? দ্রবীভূত থাকে কঠিন অবস্থায় বা সলিড অবস্থায়, এই জন্য মূলত তার মানটা অনেক বেশি হয়। আর মনে রাখবা, টিডিএস এর মান যখন 1000 ppm অতিক্রম করলে সে পানি আর ব্যবহার করার উপযোগী হবে না। তাহলে টিডিএস এর মান যখন 1000 ppm অতিক্রম করে ফেলবে সেই পানিটা আমাদের আর ব্যবহার করার উপযোগী থাকবে না। তারপর দেখো হচ্ছে নদী নালা, নদী নালা বা খাল বিলের পানিতে টিডিএস এর মানটা 30 থেকে শুরু করে 6000 ppm পর্যন্ত হতে পারে। কারণ হচ্ছে নদী নালা খাল বিল সবগুলা পানিতে, মানে সবগুলা খাল বলো, নদী বলো বা আমাদের বিল বলো, তাহলে সেখানে তাদের দূষণ মাত্রার উপর ভিত্তি করে টিডিএস এর মানটা 30 থেকে শুরু করে সর্বোচ্চ 6000 ppm বা মিলিগ্রাম পার লিটার হতে পারে। আর এটা ইনফরমেশনটা ভালো করে জানবা যে আমাদের কৃষিকাজে
সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে টিডিএস। মানে আমরা যে কৃষি কাজ করে সেচ দেওয়া হয়, সেচে যে পানি ব্যবহার করা হয় সেটার মানদণ্ডটা হিসাব করা হয় টিডিএস এর উপরে। এই জন্য বলছে কৃষি কাজে সারফেস ওয়াটারের জন্য যে আমরা মানদণ্ডটা ব্যবহার করে থাকি সেটা মনে হচ্ছে টিডিএস। এই গেল আমাদের 6 ধরনের মানদণ্ড আমরা শিখলাম। সর্বশেষ আমরা একটা ফার্ট দেখব। এই ফার্টটা তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবা, কারণ আমাদের এমসিকিউ মূলত এই অংশ থেকে সবচেয়ে বেশি আসে। এটা হচ্ছে ডব্লিউএইচ এর নির্দেশনা অনুযায়ী পানিতে অনুমোদিত মানদণ্ড। মানে আমরা যে অনেকগুলো মানদণ্ড পড়লাম, ডব্লিউএইচও কর্তৃক অনুমোদিত কার মানটা কত, এটা আমাদের ভালো করে একটু জানতে হবে। প্রথমে আমরা চলে আসবো হচ্ছে যে ডব্লিউএইচ কর্তৃক অনুমোদিত পানিতে বা নমুনা পানিতে পিএইচ এর মানটা কত থাকবে। নমুনা পানিতে পিএইচ এর মানটা থাকবে ডব্লিউএইচ কর্তৃক অনুমোদিত 6.6 থেকে 8.5 ppm। নমুনা পানিতে ডব্লিউএইচ কর্তৃক অনুমোদিত পিএইচ এর আদর্শ যে মান 6.6 থেকে শুরু করে 8.5 ppm। আর যদি সেটা ডিও হয়, তো ডব্লিউএইচ কর্তৃক ডিও এর মানটা হচ্ছে 5 থেকে 6, 5 থেকে 6 ppm। আর বিওড এর মানটা তোমরা জানো 6 ppm, সিওড এর মানটাও জানো 10 ppm, এবং টিডিএস এর ডব্লিউএইচ কর্তৃক অনুমোদিত টিডিএস এর আদর্শ বা অনুমোদিত যে মাত্রা 500 ppm পর্যন্ত হয়ে থাকে। আর আমাদের যে পানিতে ক্ষারতা সৃষ্টি হয় যে ক্যালসিয়াম আয়নের জন্য বা ম্যাগনেসিয়াম আয়নের জন্য, খেয়াল করো আমরা পানি যখন ক্ষারতা তোমাদেরকে পড়াইছিলাম যে পানিতে দ্বি ধনাত্মক ক্যাটায়ন, উদাহরণ হিসেবে তোমাদেরকে দেখাইছিলাম ক্যালসিয়াম আয়ন বা ম্যাগনেসিয়াম আয়ন। এই ক্যালসিয়াম আয়ন বা ম্যাগনেসিয়াম আয়নের জন্য যে পানির ক্ষারতাটা গুলো হয় ডব্লিউএইচ কর্তৃক অনুমোদিত মানটা কতটুকু। তাহলে ক্ষারতাটা যদি ক্যালসিয়াম আয়নের জন্য হয় তাহলে ডব্লিউএইচ কর্তৃক অনুমোদিত তার মান হচ্ছে 100 ppm। আবার একটু বলছি, পানির যে ক্ষারতার সংজ্ঞা আমরা পড়ছিলাম যে পানিতে দ্বি ধনাত্মক ক্যাটায়ন, ফর এক্সাম্পল ক্যালসিয়াম আয়ন বা ম্যাগনেসিয়াম আয়ন, এর জন্য যে পানির যে ক্ষারতাগুলো সৃষ্টি হয় ডব্লিউএইচ কর্তৃক তার মানগুলো কত হয়। তাহলে ক্ষারতাটা যদি ক্যালসিয়াম আয়নের জন্য হয়ে থাকে তখন ডব্লিউএইচ কর্তৃক অনুমোদিত তার মানটা হচ্ছে 100 ppm। আর যদি ম্যাগনেসিয়াম আয়নের জন্য ক্ষারতাটা হয় তখন তার মানটা হচ্ছে 150 ppm। সর্বশেষ যদি আমাদের পানিতে সোডিয়াম ক্লোরাইড থাকে, সেই সোডিয়াম ক্লোরাইডের জন্য আমাদের ডব্লিউএইচ কর্তৃক অনুমোদিত মাত্রা হচ্ছে 500 ppm। তো তোমরা মোটামুটি এই ফাঁকটা যদি জানো মোটামুটি একটা এমসিকিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এই গেল আমাদের যে একটা সারফেস ওয়াটারে পানযোগ্য, বিশুদ্ধ বা হচ্ছে ক্ষারতা সৃষ্টি হওয়ার জন্য যে মানদণ্ডগুলো আমরা ছিল সবগুলো আমরা শেষ করেছি।